যেহেতু ম্যাডাম তাকে বলেছে যে এটা তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, সেই ভবিষ্যৎটা প্রেক্ষাপটে আমি গরুটা কিনে গরুটা সেটা তাকে সহযোগিতা করা, যাতে সে নতুনভাবে আবার ফার্ম করতে পারে। তা আমি ওনাকে বলেছি আমি গরুটা 20 লাখ টাকা দিয়ে নিয়েছি, এটা ঠিক, একই সময় আপনার মেয়ের ফ্রি চিকিৎসা আমি করিয়ে দিব। আমরা কিন্তু অন্য কোনো দেশের আমরা দাস হিসাবে এখন আর নাই। আগে আমরা স্বাধীন ছিলাম না, এই দেশ স্বাধীন হয়েছে বলেই আমিও বাংলাদেশে এসেছি। বিগত সরকারের সময়ও আমি কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আমি যে হাই রেজ বিল্ডিং করব, আমার এইরকম একটা পদক্ষেপ নিয়েছিলাম। যেই পদক্ষেপটা নেওয়ার পরে আমি মানে একরকম চাঁদাবাজির মধ্যে আমাকে হেরে যেতে হয়েছে। ক্রিকেটের মধ্যে ঢোকার পরে আমি যা দেখলাম, এগুলোর মধ্যে জুয়া জড়িত আছে, এগুলোর মধ্যে 2 নম্বরই জড়িত আছে, এবং মানে হাইলি করাপ্টেড একটা জায়গা। একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে যে শান্তিতে ঘুমাতে পারি, অনেক মানুষের টাকা আছে, বিশ্বাস করুন রাত্রে ঘুমাতে পারে না। এরা মানুষের সাথে জুলুম করে বড় লোক হয়েছে, তাদের জীবনে কোনো শান্তি নাই। আমি রেস্টুরেন্টে চাকরি করেছি, ওয়াইটারি করেছি, মানে সব কিছু করেছি। আমি ফ্যাক্টরিতেও কাজ করেছি, আমি ব্যাংকেও চাকরি করেছি। আমি কখনো বেকার ছিলাম না, সবসময় কিছু না কিছু করেছি। সেই টাকা একসাথে গ্যাদারিং করে আমি আস্তে আস্তে আমার স্টার্ট করেছি। আমার বয়স যখন 18 ছিল, তখন কিন্তু আমি ইউকেতে আমার সর্বপ্রথম বাড়ি কিনেছি আমি লন্ডনে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের অনুষ্ঠান দেশের কথায়। আজ আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে উপস্থাপন করব, যিনি সুদূর সেই লন্ডন এবং দুবাইয়ে ব্যবসা করেন মূলত, কিন্তু দেশের টানে মাটির টানে বারবার ছুটে আসেন এই বাংলায়। তিনি হচ্ছেন ফাহিম আল চৌধুরী। ফাহিম আল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ফাহিম আল চৌধুরী, আপনি তো সেই ছোটোবেলায় লন্ডন চলে গেছেন, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য মূলত লন্ডন এবং দুবাই বেস রিয়েল এস্টেটের বিজনেস করেন, কিন্তু আপনাকে প্রায় দেশে দেখা যায়, কারণ কি? বাংলাদেশে আসি বেশ প্রায় 7 থেকে 8 বছর আমার দেশে আসা হয় নাই। এরপরে হচ্ছে গত এই ডিসেম্বর 2020 কত মানে 16ই ডিসেম্বরে গত 16ই ডিসেম্বর আমি বাংলাদেশে আসি। তা হচ্ছে প্রায় 7.5 বছর পরে আসি দেশে। তো এরপরে আমি দেশে আসি, এখন আসা যাওয়ার মধ্যে আছি। তারপরে দেখলাম আপনি আসলে সিলেট স্ট্রাইকার্স দল কিনেছিলেন, এটাও তো সিলেট টাইটান্স, হ্যাঁ। সিলেট টাইটান্স। না, আমি এখানে উপদেষ্টা ছিলাম। ছিলেন। আমি উপদেষ্টা ছিলাম। আচ্ছা, তো আপনার বিজনেসগুলো কি ধরনের বিজনেস? আপনি কি ধরনের দুবাই এবং লন্ডনে কি ধরনের বিজনেস? আমার হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা, এরপরে যে কমার্শিয়াল এবং রেজিডেন্সিয়াল বোথ। এরপরে হচ্ছে আমার শিপ ব্রেকিং বিজনেস আছে। এরপরে আমার মাইক্রো ফাইন্যান্স বিজনেস আছে, আর একই টাইমে আমার মাল্টিমিডিয়া বিজনেস আছে। আচ্ছা, তো আপনি দেখছি যে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট নামে আপনি আপনার এলাকা সিলেটে কিছু কাজ করছেন, সেই কাজের পরিধি কেমন এবং কিভাবে করছেন? ফাহিম আল চৌধুরী ট্রাস্ট সিলেট ভিত্তিক না, এটা পুরো বাংলাদেশ ভিত্তিক। এবং আমার ট্রাস্টটা মেইনলি ফোকাস হচ্ছে শিক্ষাক্ষেত্র এবং হচ্ছে গরিব অসহায় মানুষের জন্য সহযোগিতা করা। যেহেতু আমার বাড়ি সিলেট, এই জন্য অনেকে মনে করে এটা শুধু সিলেট কেন্দ্রিক, বাট এটা শুধু সিলেট কেন্দ্রিক না, এটা পুরো বাংলাদেশ। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেশের বাহিরেও কাজ করতেছি। যেমন আপনার পালেস্তাইনের কথা বলেন, সেখানে আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে ডোনেশন করেছি। আপনি আফ্রিকার কথা বলেন, আফ্রিকাতেও করেছি। সো আপনি মনে করতে পারেন এটা পুরো বাংলাদেশ ব্যাপী। আচ্ছা, তো আপনি কি ধরনের মানে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেন? কি ধরনের কাজ? আমার হচ্ছে এই শিক্ষা বলতে হচ্ছে দ্য মোস্ট ভালনারেবল পিপল, যারা হচ্ছে লেখাপড়ার জন্য তারা মানে স্টাডি খরচ দিতে পারতেছে না, তাদের খরচ বহন করা, এবং বৃত্তি যে স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া, এই হচ্ছে যে পার্ট অফ দ্য। এরপর হচ্ছে শিক্ষকদেরকে, যারা হচ্ছে শিক্ষকরা এই বেসরকারি যে শিক্ষকগুলো আছে, বিশেষ করে এটা হচ্ছে জকিগঞ্জ এবং খানিঘাট এলাকার ভিত্তিক, তাদেরকে আমি ফ্রি পেনশন স্কিম শুরু করেছি, তাদেরকে পেনশন দেওয়া, এই কাজগুলো করতেছি আমি। আচ্ছা, আজকে আপনি আবার নতুন করে একটা ঘটনায় ভাইরাল হয়েছেন যে একটা গরু কিনেছেন 20 লাখ টাকায়। এই গরু কেনার কারণ কি, মানে কি প্রেক্ষাপটটা? না, কুরবানির গরুটা হচ্ছে আমি প্রায় বেশ কয়েকটা গরু কিনেছি।
তো এই গরুটা একটু সামনে চলে আসছে বিকজ এটা হচ্ছে আমাদের দেশনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার একটা আবেগের ব্যাপার আছে এখানে। এই গরুর যে মালিক সে হচ্ছে গত বছর ম্যাডামের কাছে গরুটা নিয়ে আসছিল ম্যাডামকে ঈদের উপহার দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ম্যাডাম কিন্তু উপহারটা গ্রহণ করেছেন, করে আবার তাকে গরুটা ফেরত দিয়েছেন, দিয়ে তাকে বলছেন এটা তুমি তোমার যে ফ্যামিলির জন্য এটা তুমি রেখে দাও। তো এবার যেহেতু গরুটা মার্কেটে এসেছে, ম্যাডাম তো জীবিত না, তো সেই জায়গা থেকে আমার গরুটা পছন্দ হয়েছে এবং যেহেতু এটার সাথে ম্যাডামের স্মৃতি জড়িত, তো আমি ভাবছি ওয়াই নট আমি নেই গরুটা। এটা আপনি কি করবেন, মানে কোরবানি দিবেন আপনার নামে? এই গরুটা হচ্ছে দেখেন, যে গরুটা মেইনলি নেওয়ার কারণ হচ্ছে এই লোকটাকে, যেহেতু ম্যাডাম তাকে বলেছে যে এটা তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, সেই ভবিষ্যৎটা প্রেক্ষাপটে আমি গরুটা কিনে গরুটা তাকে সহযোগিতা করা, যাতে সে নতুনভাবে আবার ফার্ম করতে পারে, গরু করতে পারে। একই অবস্থায় একই সময় আমি জানি না আপনার রিয়েলাইজ করছেন কিনা, ওনার একটা মেয়ে আছে 8 বছরের, ওর হচ্ছে হার্টের ছিদ্র। উনি বলছে গরুটা বিক্রি করে ওনার মেয়েরও চিকিৎসা করবে। তা আমি ওনাকে বলেছি আমি গরুটা 20 লাখ টাকা দিয়ে নিয়েছি, এটা ঠিক, একই সময় আপনার মেয়ের ফ্রি চিকিৎসা আমি করিয়ে দিব, যেহেতু ওনার হার্টে ছিদ্র আছে মেয়ের। তো ওই চিকিৎসাটা যাতে গরুর টাকাটা সে খরচ না করে, এটা আমি আমার পার্সোনালি আমি মেয়ের চিকিৎসাটা ফুল চিকিৎসার দায়িত্ব নিয়েছি, এবং সো দ্যাট সে একটা কমফোর্টেবল লাইফ পায় এবং নতুনভাবে আবার ব্যবসা শুরু করতে পারে। এবং এইসব করেছি ম্যাডামের যে এই স্মৃতিকে রক্ষা করতে গিয়ে। এটা একটা আবেগ। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে আপনি অনেক সম্পদের মালিক, মানে বিদেশে ব্যবসা বাণিজ্য করে আপনি অনেক অর্থ উপার্জন করেছেন। আসলে আপনার কেমন পরিমাণ অর্থ থাকতে পারে, যতটুকু ধারণা দেওয়া যায়? আমার অর্থ কতটুকু এটা বড় কথা না, আমি কতটুকু সমাজের জন্য করতে পারতেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার যে টাকাই অর্থ থাকে না কেন, তার মধ্যে হচ্ছে আমার একটা ট্যাক্স দিতে হয় টাকার, এবং ট্যাক্স দেওয়ার পরে যেটা নেট প্রফিট হয়, সেই নেট প্রফিটের একটা অংশ কিন্তু আমি সদকা জারিয়া হিসাবে আমার ট্রাস্টের মাধ্যমে কাজ করি, সেটা হচ্ছে 20%। সো আমার ইনকামের 20% আমি অসহায় মানুষের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, দেশ এখন কেমন চলছে? এই গত 3 মাসের সরকার বা 2.5 মাসের সরকারের কার্যক্রম আপনার কেমন লাগছে? আমি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমার পছন্দ, যে ডায়লগটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু তার বর্তমান সরকার কিন্তু বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। আমরা কিন্তু অন্য কোনো দেশের আমরা দাস হিসাবে এখন আর নাই, আমরা একটা স্বাধীন বাংলাদেশ। এবং সেজন্য আমি বলবো আমরা যেভাবেই থাকি না কেন আমরা স্বাধীন, আগে আমরা স্বাধীন ছিলাম না। এই দেশ স্বাধীন হয়েছে বলেই আমিও বাংলাদেশে এসেছি। সরকারের কার্যক্রম কেমন দেখছেন আপনি? সরকারের কার্যক্রমকে আপনাকে আশাবাদী করছে, নাকি আপনি আরও বেটার পারফরমেন্স সরকারের কাছ থেকে চান? দেখেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন। তো ওনার শুরুটা যেভাবে এত সৌন্দর্য, এত মানে সিম্পলিসিটি, এবং ওনার যে প্রজ্ঞা, উনি ওনার বাবাকে রাষ্ট্রপতি হিসাবে দেখেছেন, ওনার মাকে কিন্তু উনি 3 বার প্রধানমন্ত্রী হিসাবে দেখেছেন। সেই ঘর থেকে চলে আসা উনি নতুন আমাদের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যান নাই, উনি এগুলো দেখে দেখে বড় হয়েছেন। সো উনি খুবই এক্সপিরিয়েন্সড, এবং উনি সবচেয়ে বেশি যে প্রাধান্যটা দিতেছেন যে দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজগুলো করতেছেন, যে বাংলাদেশকে এবং যে বাংলাদেশ যাতে কারো দাস হিসাবে না থাকে, সেই জিনিস উনি প্রায়োরিটি দিয়েছেন। এরপর আপনি দেখেন কৃষকদের জন্য কার্ড ব্যবস্থা করেছেন, মানে কৃষক কার্ড যে ব্যবস্থা করেছেন। এরপরে আপনার দেশের অর্থনীতির আপনি যদি বর্তমানে রিজার্ভ দেখেন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমরা তা দেখলে বুঝতে পারবো দেশের অবস্থানটা কি। কিন্তু আপনি একজন ব্যবসায়ী, কিন্তু বিনিয়োগ তো সেইভাবে আমরা বাড়ছে না। আমাদের যে দেখেন এগুলো হচ্ছে সময়, আপনাকে কিন্তু যে উপরে যে যদি আপনি একটা ডুপ্লেক্স বাড়ি হয়, নিচের তলা থেকে উপরে উঠতে হলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাই না? তো আমরা এক স্টেপ করে আমরা এগোচ্ছি। আমাদের দেশে কিন্তু রিজার্ভের অবস্থা খুবই খারাপ ছিল, এবং বর্তমান সরকার আসার পরে রিজার্ভটাও বাড়তেছে, রেমিটেন্স অনেক বেশি আসতেছে বাংলাদেশে, এবং
যে আস্তে আস্তে আমাদের অর্থনৈতিক চাকা, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী ওনার হচ্ছে প্রজ্ঞা দিয়ে দেশটা অনেক সামনে চলে যাবে এবং অর্থনীতি অনেক ভালো হবে। এটা আমার খুবই এটা আমার স্ট্রং বিলিভ অ্যান্ড আই ট্রাস্ট অন হিম। আচ্ছা, আপনি লন্ডনে এবং দুবাইতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশেও তো আপনার আরও বেশি বিনিয়োগ করার সুযোগ আছে, আপনার সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আমার আমি দেখেন, আমি বাংলাদেশে এসেছি এই কথাটা মাথায় রেখে। বিগত সরকারের সময়ও আমি কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আমি যে হাই রেজ বিল্ডিং করব, আমার এইরকম একটা পদক্ষেপ নিয়েছিলাম। যেই পদক্ষেপটা নেওয়ার পরে আমি মানে একরকম চাঁদাবাজির মধ্যে আমাকে হেরে যেতে হয়েছে। মানে আমাকে প্রায় 15% ট্যাক্স দিতে হবে হাই রেজ বিল্ডিং করতে গিয়ে। তো সেটার কারণে আমি ওদেরকে ট্যাক্স দেই নাই, যার কারণে অনেকের শত্রু হয়ে গিয়েছি। এটা ওয়ান অফ দ্য রিজন আমি প্রায় 7.5 থেকে 8 বছর আমি দেশে আসি নাই। কারণ আমি তখন আমি নিজে সেফ ফিল করি নাই বাংলাদেশে, যার কারণে আমি দেশে আসি নাই। এখন যেহেতু সুযোগটা হয়েছে, আমি অলরেডি দেশে দেখতেছি। আমি যেহেতু রিয়েল এস্টেটটাই বুঝি, সো সেই রিয়েল এস্টেটের আন্ডারে আমি কাজ করতে চাচ্ছি। কারণ আমাদের বাংলাদেশে আমি ফাহিম দ্য ডেভেলপার ব্র্যান্ডটা আমি আনতে চাচ্ছি এবং ফাহিম দ্য ডেভেলপার ইয়েটাকে আমি মানুষের একটা বিশ্বস্ততা অর্জন করতে চাচ্ছি। আমি দেখি কী করা যায়, আমি এটা নিয়ে কাজ করতেছি। অন্য যে ডেভেলপাররা আছে তার থেকে আপনার প্রতিষ্ঠান আলাদা কী করে? আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ইউনিক হবে, এজন্য অন্যান্য অনেক প্রতিষ্ঠানে, আমি বলতেছি না কোন প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানে ধরেন একটা বিল্ডিং করতে গিয়ে তারা যে অন টাইম তারা ডেলিভারি দেয় না, এটার জন্য মানুষকে অনেক ধরনের পানিক অ্যাটাক হতে হয়। এরপরে হচ্ছে 10 সুতি রডের কথা বলে, তারা 8 সুতি রড ব্যবহার করে অনেকে। তো আমার প্রত্যেকটা কাজ একদম পুরো ভিডিওগ্রাফি করা হবে এবং প্রত্যেকটা কাজে কতটুকু যে কোন সিমেন্ট যাচ্ছে, কোন কত সুতি রড যাচ্ছে, এগুলো সব কিছু কিন্তু ভিডিও করে রাখা হবে অ্যাজ এ পার্ট অফ দ্য এভিডেন্স। এবং আমি চেষ্টা করব যে আমি আমার প্রতিষ্ঠানের সম্মান রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা বিল্ডিং হবে খুবই ইউনিক এবং আমি চেষ্টা করব যে যে টাইম ফ্রেম থাকবে ডেলিভারি দেওয়ার জন্য তার 6 মাস আগে দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, আপনি সিলেট টাইটান্সের উপদেষ্টা ছিলেন, গত বছর আপনাকে মাঝে মধ্যে দেখা গেছে খুব আবেগপ্রবণ হয়ে গেছে। আপনি কি ক্রিকেটের সাথে আরও থাকবেন, নাকি আপনাকে কি ভবিষ্যতে দেখা যাবে কিনা ক্রিকেটের সাথে? আমি ক্রিকেটটাকে ওন করি, আমি অসম্ভব ভালোবাসি ক্রিকেটটাকে। কিন্তু ক্রিকেটের মধ্যে ঢোকার পরে আমি যা দেখলাম, এগুলোর মধ্যে জুয়া জড়িত আছে, এগুলোর মধ্যে 2 নম্বরই জড়িত আছে এবং মানে হাইলি করাপ্টেড একটা জায়গা। তো আমি খুব আশাবাদী বর্তমান সরকার এটাকে পরিবর্তন করবে। আমি সিলেটের টাইটান্সের উপদেষ্টা হিসাবে ছিলাম। আপনি যে আবেগ বললেন, আমি সিলেটের প্রতি খুবই আবেগী। আমি একজন সিলেটপন্থী, এরপরে আমি বাংলাদেশপন্থী। আগে বাংলাদেশপন্থী না, কারণ আই লাভ সিলেট। এখানে আমার মায়ের জন্ম, এখানে আমার বাবার জন্ম, এখানে আমার জন্ম। আমি খুব ছোটোবেলা লন্ডনে যাই এবং সিলেটটাকে আমি অনেক ওন করি, অসম্ভব ভালোবাসি সিলেটকে। এবং আমি অনেক চেষ্টা করেছিলাম সিলেটের টিমটাকে জিতানোর জন্য, হয়তো আমার নসিবে ছিল না, তাকদিরে ছিল না, জন্য আমরা জিততে পারি নাই। বাট সিলেটের যে প্লেয়াররা ছিল অনেক ভালো খেলছে। জনসেবার কাজ করছেন, ব্যবসা তো আপনি করছেনই, এটা আপনার পেশা। সমাজসেবাটা হচ্ছে ইট ইজ এ লেগেসি। আমার বাপ করে গেছেন, আমার প্রয়াত বাবা এই সমাজের জন্য অনেক কাজ করে গেছেন এবং আমি অনলি ওনার ফুড স্টেপটা ফলো করতেছি বর্তমানে, এতটুকুই। এবং এই সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে আমার ব্লাডের মধ্যে। আমি একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে যে শান্তিতে ঘুমাতে পারি। অনেক মানুষের টাকা আছে, বিশ্বাস করুন রাত্রে ঘুমাতে পারে না, বেডের এক সাইড থেকে আরেক সাইডে যায় চটপট করে, অশান্তি, কারণ তাদের জীবনে অনেক পাপ ভরা। তারা মানুষকে একটু হাসি দিতে পারে নাই, এরা মানুষকে কষ্ট দিয়েছে, এরা মানুষের সাথে জুলুম করেছে, করে বড় লোক হয়েছে, তাদের জীবনে কোনো শান্তি নাই। আমি আলহামদুলিল্লাহ বেডের মধ্যে যাওয়ার পর 10-15 মিনিটের মধ্যে ঘুমাই পড়ি। সো কাজেই আমি সমাজসেবাটাকে একটা এবাদত হিসাবে নেই, একটা প্যাশন হিসাবে নেই, আমি খুব এনজয় করি এই সমাজসেবাটা করতে। আচ্ছা, আমাদের দেশে তো একটা প্রচলিত ধারণা ব্যবসায়ী মানেই তার পেছনে কোনো কালো টাকা, 2 নম্বরই
অসাধুতা আছে, তা আপনার ব্যবসা বাণিজ্যর আসলে আইডিওলজি কি? আপনিও কি আমি- এরকম কিছু আপনার ব্যবসার মধ্যে আছে? আমি আম, আমি খুব ফ্রাঙ্কলি এবং আমি ওপেনলি বলতে পারি, বুকের মধ্যে সাহস নিয়ে আমার জীবনে জানাশোনা মতো কারো হক নষ্ট করি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই হকের উপর রাখে, হালালের উপর রাখে। আমি যেদিন অন্যর হক নষ্ট করব সেদিন যেন আল্লাহ আমাকে এই পৃথিবীতে আর রাখে না। সো আমি আপনাকে এতটুকু বলতে পারি আমার মধ্যে, যে এটা প্রথমত হচ্ছে বাংলাদেশে আপনি শুনলে অবাক হবেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমি কত কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স আমি কন্ট্রিবিউট করেছি। বহুবার আমাকে কিন্তু সিআইপি দেওয়ার জন্য করেছিল। এবার সিআইপি পাওয়ার জন্য আই ওয়াজ নমিনেটেড, অসম্ভববার হয়েছি, কিন্তু আমি নেই না। সিআইপি নিয়ে কী করবো? কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এয়ারপোর্টে ভিআইপি ইউজ করব? আরে ভাই, আমি তো এয়ারপোর্টে ভিআইপি ইউজ করি না, আমি সাধারণ মানুষের সাথে থাকতে পছন্দ করি। সো এটা হচ্ছে আমার বাট আপনি যে কথাটা বললেন এটা পুরোপুরি ভুল না, এটা সত্য। অধিকাংশ মানুষের জুলুম করে, গরিবের হক কেড়ে নিয়ে মানুষের সাথে প্রতারণা করে বড়লোক হয়েছে, যার কারণে আপনি তাদের ঘরের মধ্যে গিয়ে দেখবেন অশান্তি। বাবার মিল নাই সন্তানের সাথে, সন্তানের মিল নাই বাবার সাথে, স্বামীর মিল নাই স্ত্রীর সাথে, স্ত্রীর মিল নাই স্বামীর সাথে। এর একমাত্র কারণ হচ্ছে মানুষের অভিশাপ এই ঘরে আছে। আমার ঘরে আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আমি ঘুমাতে পারি। আপনার ফ্যামিলিতে কারা আছে? আমার এক ছেলে, এক মেয়ে এবং আমার প্রিয় স্ত্রী। আমাদের দেশে তরুণ সমাজের মধ্যে বেকারত্ব অনেক, হতাশাগ্রস্ত একটা বিরাট তরুণ শ্রেণী, বিপদগ্রস্ত কেউ কেউ। তো এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি আসলে? দেখেন, আপনাকে কিন্তু যে আমি ইয়াং জেনারেশনকে সবসময় বলবো, যেমন তারা যেন দেখেন, আমরা বাংলাদেশের অনেক মানুষ বিদেশে গিয়ে অনেক ধরনের কাজ করে, জব করে। হ্যাঁ, এবং বাংলাদেশে এই কাজটা তারা করতে চায় না। ইজ্জতের ব্যাপার চলে আসে এখানে। যেমন বাংলাদেশে যদি কেউ মাছ বিক্রি করে তাকে বলা হয় ফিশারম্যান, আর লন্ডনে বা অন্যান্য দেশে মাছ বিক্রি করলে তাকে ফিশারম্যান বলা হয় না। আমাদের এই সংস্কৃতি থেকে উঠে আসতে হবে। আপনি দেশের বাহিরে যাবেন, অনেকে মনে করে দেশের বাহিরে অনেক কিছু না, আমি তো বাহিরে তাকে আমি বলতে পারি। আপনি মনে করেন 15 লাখ 20 লাখ টাকা খরচ করে দেশের বাহিরে যাবেন, আপনি 15 লাখ 20 লাখ টাকা খরচ করে দেশে নতুন কিছু একজন উদ্যোক্তা হন, নতুন কিছু, সেটা আপনি ফিশিং বিজনেস করতে পারেন। এবং আমি আরেকটা কথা বলবো, যাদের টাকা নাই তাদের ব্যাপারে বলবো, আপনারা হচ্ছে যেমন ফ্রিজ ঠিক করা শিখেন, টিভি ঠিক করা শিখেন, আপনারা নতুন কিছু শিখেন, টেইলারিং শিখেন, মানে টেকনোলজি অনেক কিছু আছে, টেকনিক্যাল অনেক কাজ আছে, সেগুলো আপনারা শিখেন। শিখে আপনারা কিন্তু যে কর্মসংস্থান আপনাদের এমনি হয়ে যাবে। মানে বেকারত্বটা হচ্ছে কি এটা একটা রোগ, ঠিক আছে, এটা আসলে কিন্তু সরকারকে দোষলে হবে না, এটা আমাদেরও দোষ। কারণ আমরা অনেক অলস, ফোন নিয়ে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি, আর মানে কুইক টাকা কামাবো এই চিন্তায় থাকি। না, কুইক টাকা হয় না। আপনাকে প্রথমে যেতে হবে 100 টাকায়, এরপরে 1000 টাকায়, এরপরে লাখ টাকায়। আমার কিন্তু লাখ টাকায় যেতে সময় লাগছে। যখন আমার লাখ টাকা আমি যেতে পারছি, তখন কোটি টাকায় যেতে আমার সময় লাগে নাই। আপনি আসলে কত টাকা দিয়ে শুরু করছেন, কিভাবে শুরু করছেন রিয়েল এস্টেট বিজনেসটা? আমার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছি আমি আমাদের ইউকেতে প্রায় 22,500 পাউন্ড দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় মনে হয় প্রায় 35 লক্ষ টাকা হবে, বা আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছিলেন? এই টাকাটা আমার না, আমি আমার বাবার কোনো টাকা আমি আমার জীবনে লাগাই নাই, কাজে লাগাই নাই। কারণ বাবার সম্পত্তিটা বাবার, এটা পারিবারিক সম্পত্তি হিসেবে রয়েছে, এটা আমার যে নিজের কষ্টের অর্জিত। আমি রেস্টুরেন্টে চাকরি করেছি, ওয়াইটারি করেছি, মানে সব কিছু করেছি। আমি ফ্যাক্টরিতেও কাজ করেছি, আমি ব্যাংকেও চাকরি করেছি। আমি কখনো বেকার ছিলাম না, সবসময় কিছু না কিছু করেছি। সেই টাকা একসাথে গ্যাদারিং করে আমি আস্তে আস্তে আমার যে স্টার্ট করেছি। আমার বয়স যখন 18 ছিল, তখন কিন্তু আমি ইউকেতে আমার সর্বপ্রথম বাড়ি কিনেছি আমি লন্ডনে। সো আমার জীবনটা হচ্ছে এরকম। আমি বাংলাদেশে 2004 সালে আমি সিলেট উপশহরে আমার প্রথম বাড়িটা করি। সো আই ওয়াজ দ্য মোস্ট ইয়াংগেস্ট পারসন ইন ইন্টার সিলেট উপশহর, যার হচ্ছে এই অল্প বয়সে একটা বাড়ি আছে। সো আমি ঢাকা ক্যান্টনমেন্টে আমি বাড়ি করি, সেটা আরও কত বছর পরে। তো আমি অনেক বছর থেকে মানে আমি আই ওয়াজ সাকসেসফুল সিন্স দ্য এজ অফ 18, বাট আমি আমার ব্যবসাগুলা মানে অনেক এক্সপান্ড হয়েছে,
সেটা হয়েছে মনে করেন আমার মায়ের মৃত্যুর পরপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি সহযোগিতা করেছে এবং অনেক সাকসেসফুল হয়েছে আমার বাপ্পার দোয়ায়। দুবাইতে আপনার ব্যবসার ভলিউমটা কেমন কি? মানে আপনি ভলিউম বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে আপনার ব্যবসার ভলিউম বলতে পরিমাণ। হ্যাঁ, আমার রিয়েল এস্টেট ব্যবসা যেটা আমি বলছি, আমি গেটওয়ে কমিউনিটি করেছি এবং আমি দুবাই গভর্নমেন্টের সাথে মিলে গেটওয়ে কমিউনিটি করেছি। আমি লাইক এ সাইড রেজিডেন্সিয়াল বিল্ডিং করি, বিল্ডিং করে এটা সেল করি, অফ প্ল্যান সেল করি। তো সব কিছু মিলে মোটামুটি চলার মতন। আচ্ছা, গত সরকারের সময় প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে দুবাইতে অনেকে বাড়ি ফ্ল্যাট কিনেছে এবং লন্ডনে এক মন্ত্রীর দেখেছি 600-র বেশি বাড়ি আছে বিভিন্ন দেশে, দুবাই লন্ডন মিলিয়ে। তা আপনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসাবে তো এই সম্পর্কে আপনার ধারণা থাকার কথা বা আপনিও জানার কথা, শোনার কথা। দেখেন, পলিটিক্যাল কানেকশন আমি কখনো কারোর সাথে কানেক্টেড না, বিধায় এগুলো আমিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, নিউজে দেখেছি এগুলো হচ্ছে, এবং এগুলাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। এটা খুবই দুঃখজনক। আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে, এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে, নিজেও দেখেছি, এবং আমি মনে করি বর্তমান সরকার ইনশাআল্লাহ এটা কঠোর হস্তক্ষেপ নেবে। আর আমার জানা মতো আমার কোনো কাস্টমার বা আমার কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত আমি বাংলাদেশি পাই নাই। হ্যাঁ, পেয়েছি, সেটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি, যেমন আমার মতন যে দেশের বাইরে থাকে, আমি পেয়েছি। কিন্তু আমি কখনো কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তির কাছে আমি আমার কোনো ধরনের অ্যাসেট এখন পর্যন্ত সেল করি নাই, এবং আমার ব্যবসা একক, আমি একক মালিকানা, আমার কোনো পার্টনারও নাই। সো বিদায় এই বিষয়টা সম্পর্কে আমার জানা নেই। আর এটা সত্য, আপনি যেটা বলছেন এটা আমিও দেখেছি, এবং এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে নেক্সট টাইম। আচ্ছা, তো আমরা শেষ করতে চাই, আপনি যদি আর কিছু দেশবাসীর উদ্দেশ্যে বলতে চান তারপরে শেষ করব। আমি বলবো যে প্রত্যেককে বলবো, আপনার জীবনের সাকসেসের আপনাকে হাইলি এডুকেটেড হতে হবে না, আপনাকে অনেক ভালো মানুষ হতে হবে না। আপনার বাবা মার খেদমত করেন, বাবা মার খেদমত, কারণ এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে, নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা মানুষের দোয়া, সেটা হচ্ছে বাবা মার দোয়া সন্তানের প্রতি, সন্তানের দোয়া বাবা মার প্রতি 100% কবুল হয়। যার কারণে জীবনের সামনে যেতে হলে, আমি আগে বলছি, অনেক শিক্ষিত হতে হবে না, অনেক ভালো মানুষ হতে হবে না, আপনাকে শুধু এতটুকু করতে হবে, আপনার বাবা মার খেদমত করেন। কারণ বাবা মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে, এর মধ্যে আল্লাহ এই দোয়ার মধ্যে কোনো ইন্টারফেয়ার করেন, আল্লাহ এই দোয়া ডাইরেক্টলি কবুল হয়ে যায়। সো আমি বলবো আমার জীবনের যে পিছনে আমার স্টোরির মধ্যে আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। সো এবং দর্শকদের একই কথা বলবো যে আপনি নিজে পরীক্ষা করে দেখেন, একটু গরিবকে একদিন আপনি একটু সহযোগিতা করে দেখেন, ওই মানুষটার মুখের হাসির কারণে আপনার জীবনে কত শান্তি আসে। কারণ সদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, দান করে কোনো মানুষ পৃথিবীতে গরিব হয় না। আপনার কাছে মনে হবে যে আপনি দান করছেন আর আপনার পকেট খালি হয়ে গেছে, এটা আপনার চোখের মধ্যে লাগতে পারে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না আল্লাহর কুদরতিভাবে আপনার অন্যদিকে অনেক লাভ হয়ে যেতে পারে। ধন্যবাদ ফাহিম আল চৌধুরী, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আশা করি দর্শকদের এটা কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তার আগে বলছি, ফাহিম আল চৌধুরী সেই সুদূর প্রবাস থেকে, সুদূর লন্ডন এবং দুবাই ভিত্তিক তার ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসার সাম্রাজ্য রেখে তিনি বারবার দেশ মাতৃকার টানে এই দেশে ছুটে আসছেন, বাংলায় ছুটে আসছেন, দুঃখী দরিদ্র মানুষের পাশে থাকছেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। আমরাও সবাই যদি যে যার স্বার্থ মতো দুঃখী দরিদ্র এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই, তাহলে এই আমাদের পশ্চাৎপদ দেশটা শীঘ্রই পাল্টে যাবে এবং সোনার বাংলায় পরিণত হবে শীঘ্রই আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।